ভার এমনই একটা গ্রামার, এইটা না জানলে কোনো গ্রামারই ঠিক করে করা যায় না। তুমি যে ক্লাসেই পড়ো না কেন বা যে কোনো এক্সামই দেও না কেন, কারণ ইংরেজি একটা কম্পালসারি সাবজেক্ট, এটা আমরা সবাই জানি। ঠিক তেমনিভাবে ভার হচ্ছে এমনই একটা গ্রামার যে এইটা না জানলে কোনো গ্রামারই তুমি ঠিকঠাক করে করতে পারবে না, কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না। তো কত রকমের ভার্ব আছে, তো আজকে আমি এই ক্লাসে তোমাদেরকে সেটা দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমাদের ক্লাসটা আছে ভার্বের বিস্তারিত বিবরণ। আজকের আমি এই ক্লাসে তোমাকে দেখাবো যে কত রকমের ভার্ব আছে এবং এই ভার্বগুলো আমাদের বিশেষ করে শিক্ষা জীবনে বা ইংরেজি শিখতে গেলে যে কাজে লাগে সেইটা আজকে তুমি বিস্তারিত করে জানবো বা জানাবো। আজকে আমি তোমাদের সামনে এসেছি, আমি লেকচারার প্রণব সেন। আজকে আমাদের ক্লাসের বিষয় ভার্ব এবং ভার্বের ব্যবহার, এবং যত রকমের ভার্ব আছে আজকে আমি তোমাদেরকে সেইটা দেখাবো। তো প্রথমে আমি বলি যে ভার্ব কত রকমের হয় এবং এই ভার্বটার আমি বিস্তারিত নাম ধরে ধরে বলবো। এইটা তোমাকে কিভাবে সাহায্য করতে পারে আমি সেটা বলি। যে কোনো চাকরির পরীক্ষা, তো চাকরির পরীক্ষায় ভার্বের একটা খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামার কিন্তু। তাছাড়া যে কোনো অ্যাডমিশন এক্সাম, বিশেষ করে যারা ভার্সিটি বা বিশ্ববিদ্যালয়তে যা পড়তে যায়, ওখানে একটা অ্যাডমিশন একটা এক্সাম হয়, সেই এক্সামের জন্য। তাছাড়া বিভিন্ন যে পাবলিক পরীক্ষা আছে, পাবলিক এক্সামগুলো আছে, সেই পাবলিক পরীক্ষার জন্য, অর্থাৎ তুমি যে পরীক্ষায় দাও না কেন এই ভার্বের গ্যাপগুলো তোমাকে জানা লাগে। তো সেই ভাবটা আগে আমি বলি যে ভাবটা আসলে কি। এই ভাবটার বাংলা বলা যায় ক্রিয়া, বা বা এটাকে কাজ বলা হয়। এই ভার্ব দিয়ে যে কোনো টেন্স চিনা হয়, ভার্ব দিয়ে তোমার অবজেক্ট চিনা হয়, ভার্ব দিয়ে সাবজেক্ট, অর্থাৎ ভার্বের ব্যবহার ছাড়া কোনো কিছু করা যায় না। তো ভার্ব কত প্রকার হয় আগে আমি বিস্তারিত বিবরণটা দিয়ে নিই, এবং এটা তুমি নোট করে নাও, কারণ খুব গুরুত্বপূর্ণ একটা শখ আমি তৈরি করতে যাচ্ছি। সেটা একটু দেখো। ভার্ব ভার্ব মূলত দুই প্রকার। সেটা হচ্ছে, একটা হচ্ছে অক্সিলারি আর একটা হচ্ছে প্রিন্সিপাল। অক্সিলারি আর একটা হচ্ছে প্রিন্সিপাল। তো অক্সিলারি ভার্ব আবার দুই প্রকার। একটা হচ্ছে টেন্স অক্সিলারি, টেন্স, আর একটা হচ্ছে মডেলস, টেন্স এবং মডেলস। প্রিন্সিপাল ভার্ব এটা আবার দুই প্রকার। একটা হচ্ছে ফিনাইট আর একটা হচ্ছে নন ফিনাইট। ফিনাইট আর একটা হচ্ছে নন ফিনাইট। এই দুই প্রকার ভার্ব গেল। এবার এই অক্সিলারি ভার্বের আর কোনো ব্যবহার নেই, এটা এখানেই শেষ। এবং এই টেন্স অক্সিলারি আছে, এইটা আছে 11টা, মডেল অক্সিলারি আছে 16টা। এই 16 আর 11 27টি অক্সিলারি ভার্ব। আমি সেগুলো লিখে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে দিও। ফিনাইট ভার্ব, যেটার বাংলা বলা হয় সমাপিকা ক্রিয়া। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং খুব কাজে লাগে। সমাপিকা ক্রিয়া, আমি বিস্তারিত বিবরণটা পরে দিচ্ছি। আর একটা আছে নন ফিনাইট ভার্ব। এইটা হচ্ছে নন ফিনাইট ভার্বের বাংলায় অসমাপিকা ক্রিয়া। অসমাপিকা, তাহলে সমাপিকা এবং অসমাপিকা। এই সমাপিকা ক্রিয়া আবার দুই প্রকার। একটা হচ্ছে ট্রানজিটিভ, আমি একটু সংক্ষেপে লিখলাম। আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ। এই ট্রানজিটিভের বাংলাকে বলা হয় সকর্মক ক্রিয়া, ইনট্রানজিটিভের বাংলা বলা হয় অকর্মক ক্রিয়া। সকর্মক এবং অকর্মক। নন ফিনাইট ভার্ব আছে তিন প্রকারের। একটা হচ্ছে টু যুক্ত, একটা হচ্ছে আইএনজি যুক্ত, আর একটা হচ্ছে পাস্ট পার্টিসিপল যুক্ত। অর্থাৎ ভার্বের তিন রকম হয়। এইবার আমি বিস্তারিত বিবরণ দিই যে এই ভার্বগুলো ছাড়া আর কোনো ভার্ব নেই, এবং এই ভার্বগুলো ব্যবহার না জানলে কোনো ভার্ব তুমি ঠিক করে ধরতে পারবে না, তুমি ক্লাসটাও বুঝতে পারবে না, ইংরেজিতে বোঝার কোনো প্রশ্নই আসে না। তো এখানে আমি প্রথমে অক্সিলারি ভার্বটা হাত দিই। এই যে পাশে দিয়েছে অক্সিলারি ভার্ব দুই প্রকারের। একটা হচ্ছে টেন্স অক্সিলারি,
টেন্স অক্সিলারি ভার্ব কোনগুলো? সেটা হচ্ছে am, is, are, was, were। তারপর আছে have, has, had, do, does, did। 5 3 8 আর 3 11, এই মোট 11টা অক্সিলারি ভার্ব টেন্সের ভিতরে দেখা যায়। এইবার এই যে 5টা, এগুলোকে অনেকে বি ভার্ব বলে, এটা কিন্তু বি ভার্ব না, এটা হচ্ছে মূলত অক্সিলারি ভার্ব। বি ভার্বটা সেটা প্যাসিভ ভয়েসে ব্যবহার হয়, সেটা আমি এখানে আর ব্যাখ্যা দিচ্ছি না। তো এই যে এই ভার্বগুলোর পরে সবসময় মূল ভার্বের আইএনজি রূপ হয়। পরেরটা আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড। এটা পারফেক্ট টেন্সে ব্যবহার হয়, এটা কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়, এবং এরপরে ভার্বের সবসময় ভার্বের 3 নাম্বার রূপ বা পাস্ট পার্টিসিপল বসে, এরপরে আইএনজি বসে, আর ডু, ডাজ, ডিড, এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, প্রেজেন্ট ফর্ম বা প্রথমটা বসে। এইগুলো সংক্ষিপ্ত আলোচনা। এটা টেন্স অক্সিলারি ভার্ব 11টা। এবারে এসো মডেল অক্সিলারি ভার্ব। এই মডেল অক্সিলারি ভার্বটা আমি তীর চিহ্ন দিয়ে নিচে নিয়ে আসলাম। এটা সংখ্যা আছে 16টা। সেটা হচ্ছে শ্যাল, উইল, ক্যান, মে, শুড, যেটা আছে এইটারই পাস্ট রূপ হবে শুড, উড, কুড, মাইট, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাভ টু, ইউজ টু, ought to, OUGHT, ought to, need, dare। এই গেল মোট 16টা অক্সিলারি ভার্ব। এরপরে মূল ভার্বে সব সময় প্রেজেন্ট ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম হয়। ঠিক যেভাবে এইগুলোর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছিল, এইগুলোর পরেও ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আশা করি আমি বিষয়টা তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এইগুলো অনুসারে মূল ভার্বের রূপ বদলায়, তাই এই অক্সিলারি ভার্বগুলো না জানলে তুমি কখনো মূল ভার্বটা ব্যবহার করতে পারবে না। তো আমি যেহেতু দীর্ঘদিনের আমাদের শিক্ষকতা ক্যারিয়ার জীবন, আমি আজকে 35 বছর ধরে আমি এই স্টুডেন্ট পড়াই, তো কলেজ লেভেলের এবং ইউনিভার্সিটি লেভেলের। তো তাদের পরেই আমি যেটা জেনেছি, তারা অধিকাংশ ছাত্রছাত্রী এই অক্সিলারি ভার্বের ব্যবহার জানে না। এমনকি তারা অক্সিলারি ভার্ব সংখ্যায় কতগুলো এই সম্পর্কে কোনো ধারণা নেই। তো এই যে মূল ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুটো কিন্তু এক জিনিস না। অক্সিলারিটা কি? সাহায্যকারী ক্রিয়া, যেটা সাহায্য করে, মূল ভার্বের আগে বসে, কিন্তু মূল ভার্বটা আলাদা। তাহলে মূল ভার্বটা এবার কোথায় বসে, আমি স্ট্রাকচার ধরে ধরে আমি পরে বুঝাই দিচ্ছি। আগে আমি এর বিবরণটা তোমাকে বুঝাই দিই বা পড়াই দিই। পরে প্রিন্সিপাল ভার্ব, যেটাকে আমরা মূল ভার্ব। এই মূল ভার্ব আবার 2 প্রকারের হয়। একটা হচ্ছে ফিনাইট, বাংলা লেখাতে সমাপিকা ক্রিয়া, আর একটা হচ্ছে নন ফিনাইট, এটা বাংলা লেখাতে অসমাপিকা ক্রিয়া। আগে সমাপিকা ক্রিয়া বা ফিনাইট ভার্ব কাকে বলে আমি এটা তোমাকে একটু বলি। সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়াটা হচ্ছে যে ভার্ব বাক্যের অর্থ শেষ করে বা সমাপ্ত করে, যার পরে আর কোনো কথা থাকে না। তাহলে এইটা কেমন? যেমন মনে করো, সে এখন বাড়ি চলে গেল, সে এখন বাড়ি চলে গেল, সে এখন বাড়ি চলে গেল। যেমন ধরো সে এখন বাড়ি চলে গেল, সে এখন বাড়ি চলে গেল। এই যে বাক্যটার শেষে কর্তার সাথে যেটা সম্পর্ক রয়েছে, সে গেল, কে গেল? সে গেল। তাহলে কর্তাটা যা করলো
এবং যে ক্রিয়াটাতে সমাপ্ত হলো বা কর্তার সাথে তার সম্পর্ক, ওটাকেই বলা হচ্ছে সমাপিকা ক্রিয়া। এখানে যদি কথাটা আরেকটু যুক্ত করে বলা যায়, একটা দিয়ে সমাপিকা ক্রিয়া অর্থাৎ যেটা কর্তার সাথে সম্পর্ক আছে। আর এখানে যদি বলা হয় সে এখন বাড়ি চলে গেল, তো এখানে যদি বলি কাজটা সেরে সে এখন বাড়ি চলে গেল, কাজটা সেরে বা কমপ্লিট করে, এখানে কথাটা সুন্দর করে আমি সাজাই দিলাম, সে কাজটা সেরে এখন বাড়ি চলে গেল। এখানে যে কাজটা করে বা কাজটা সেরে, এখানে করেই লিখলাম, সে কাজটা করে বাড়ি চলে গেল। এখানে কিন্তু দুইটা ক্রিয়া আছে, একটা হচ্ছে কাজটা করা আর একটা হচ্ছে চলে যাওয়া। তাহলে এই যে কাজটা করা, এটা কিন্তু সমাপিকা ক্রিয়া না, কারণ কর্তার সাথে এটার সম্পর্ক নেই, কর্তার সাথে এইটার সম্পর্ক আছে। আশা করি আমি বিষয়টা বুঝালাম। তার মানে আমি যদি বাক্যটা লিখি, হি ওয়েন্ট হোম ডুইং দ্য জব, এই যে এখানে ডুইং, এখানে ওয়েন্ট, এইটাকে বলা হচ্ছে ফিনাইট বা সমাপিকা ক্রিয়া, আর এইটাকে বলা হচ্ছে নন ফিনাইট বা সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এখন একজন ছাত্রছাত্রী তার যে বড় ভুলটা হয়, সে সমাপিকাকেও অসমাপিকা মনে করে, অসমাপিকাকেও সমাপিকা মনে করে। যেমন এখানে সে বাড়ি চলে গেল, এই যে অসমাপিকার যে ক্রিয়াটা, এইটা এখানে আইএনজি রূপে এসেছে। কারণটা কি আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি, কারণ এটা আসলে ভিডিওটা একটু বেশ বড় হয়ে যাবে, এটা 2-1 ক্লাসের কাজ না, বা এইসব জানতে, কারণ এই গ্রামারটা যে কতটা গুরুত্বপূর্ণ, যারা এটা শেখে এবং যারা শিখছে তারা এটা জানে যে আসলে এই গ্রামারটা কতটা গুরুত্বপূর্ণ। তো এই যে এখানে ওয়েনটা, তার মানে এই ওয়েনটা এখানে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া দুটো এক জিনিস না। তাহলে প্রত্যেকটা ছাত্রছাত্রী প্রথমে তাকে এই জিনিসটা চিনতে হবে, সমাপিকা কি, অসমাপিকা কি। তো আশা করি আমি বিষয়টা বোঝাতে পারলাম যে সাবজেক্টের সাথে যার সম্পর্ক থাকে সেটা সমাপিকা, সাবজেক্টের সাথে যেটা সম্পর্ক থাকবে না সেটা হচ্ছে অসমাপিকা। এখন এসো, এই সমাপিকা ক্রিয়া আবার কয় রকমের হয়? 2 রকমের হয়। একটা হচ্ছে ট্রানজিটিভ বা সকর্মক ক্রিয়া, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ বা অকর্মক ক্রিয়া। ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ, সকর্মক এবং অকর্মক মধ্যে পার্থক্য কি? তার মানে যেটাকে আমরা জানলাম সমাপিকা ক্রিয়া বা যেটা সাবজেক্টের সাথে সম্পর্ক, সেইটাই আবার 2 ভাগে ভাগ হয়ে যাচ্ছে, একটা হচ্ছে ট্রানজিটিভ, একটা ইনট্রানজিটিভ। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে ট্রানজিটিভ মানে সকর্মক আর ইনট্রানজিটিভ মানে অকর্মক, এই সকর্মক এবং অকর্মক ক্রিয়া কেন বলা হয়? কারণ একটা বাক্যের অংশ যখন আমরা বাক্যটা লিখি, তখন বাক্যের মধ্যে 4টে অংশ পাওয়া যায়। একটা সাবজেক্ট পাওয়া যায়, একটা ভার্ব পাওয়া যায়, একটা অবজেক্ট পাওয়া যায়, আর একটা ফ্রেজ পাওয়া যায়। এই মোট 4টে অংশ। এখন এই যে সাবজেক্টের পাশে যে ভার্বটা বসেছে, এইটাই সমাপিকা। এই সমাপিকা ভাব তো আবার 2 প্রকারের হয়, একটা ট্রানজিটিভ আর একটা ইনট্রানজিটিভ, সকর্মক অকর্মক। এবার সকর্মক অকর্মক এই জন্য নাম হয়েছে যে এর পরে দেখা একটা অবজেক্ট বসেছে, এই অবজেক্টটা যখন বসে বা লাগে তখন কিন্তু আমাদের এই ট্রানজিটিভ ভার্বের দরকার হয়। তার মানে ট্রানজিটিভ ভার্ব ছাড়া অবজেক্ট হয় না, বা আমি ট্রানজিটিভ ভার্ব না হলে কখনো ভয়েস চেঞ্জ করতে পারবো না। তার মানে ভয়েস চেঞ্জের যে ভার্বের ব্যবহার হয় সেটা মূলত ট্রানজিটিভ, আর ইনট্রানজিটিভ ভার্বের কখনো ভয়েস চেঞ্জ হয় না। তাহলে আমি এখন করব কি? সেটা হচ্ছে যদি এই ভার্ব কখনো ইনট্রানজিটিভ হয় তাহলে এই অবজেক্টটার ব্যবহারটা হবে না। আমি আবার বলছি কথাটা, যদি এই ভার্ব কখনো ইনট্রানজিটিভ তুমি দেখো তাহলে অবজেক্টের ব্যবহারটা হবে না, বা দরকার লাগে না, বা প্রয়োজন হয় না। তখন আমাকে এই অবজেক্ট ছাড়াই আমাদেরকে বাক্যটা ব্যবহার করতে হয়। এই গেল মোট ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভের ব্যবহার। তো এইবার এসো নন ফিনাইট ভার্ব, যেটা তোমাকে বলছিলাম অসমাপিকা ক্রিয়া, এইটা আবার 3টা রূপে আসে। একটা টু যুক্ত হয়ে আসে, একটা আইএনজি যুক্ত হয়ে আসে, একটা পাস্ট পার্টিসিপল যুক্ত হয়ে আসে। এবার যে কথা তোমাকে বলছিলাম যে এখানে ডুইং বসে কখন, মানে আইএনজি যুক্ত হয় কখন, টু যুক্ত হয় কখন। পাস্ট পার্টিসিপলটা সবচেয়ে কম ব্যবহার হয়, সব থেকে বেশি ব্যবহার হয় এই দুটো, সেটা হচ্ছে টু এবং আইএনজি।
সেটা হচ্ছে এখানে যে কথাটা লিখছিলাম দেখো, সে কাজটা সেরে এখন বাইরে কাজটা করে বাড়ি চলে গেল। এখন এই যে কাজ করা আর বাড়ি যাওয়া, এই যে দুটো ভাব, কাজ করা এবং বাড়ি যাওয়া, এখন কোন ক্রিয়াটা আগে ঘটছে? সেটা হচ্ছে আগে সে কাজটা করছে, পরে সে বাড়ি যাচ্ছে, তাহলে এই ক্রিয়াটা আগে ঘটছে, তার মানে মূল ক্রিয়া এটা। এই মূল ক্রিয়ার আগে যদি এই ক্রিয়া ঘটে যায় তখন কিন্তু এই আইএনজিটা ব্যবহার হয়। মূল ক্রিয়া ঘটার আগে যদি কোনো ক্রিয়া ঘটে তখন আইএনজি ব্যবহার হয়। আবার মূল ক্রিয়ার পরে যদি কোনো ক্রিয়া ঘটে, যেমন সে এখন বাড়ি গেল, তো বাড়ি চলে গেল, তো মনে করো যে কিছু একটা করার জন্য বা বই পড়ার জন্য বা কিছু আনার জন্য, তাহলে এখানে আনার ইংরেজি ব্রিং, তখন আমাকে টু যুক্ত ভাব লিখতে হতো বা ইনফিনিটিভ ভাবটা লিখতে হতো। তো আর পাস্ট পার্টিসিপলটা আমি এটা একবারে সব দেখালে এটা ঠিক বুঝতে পারবো না, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের একটা কাটা অংশ। তো এইটা আমি অন্য ক্লাসে অন্য কোনো ভিডিওতে আমি এটা তোমার সাথে শেয়ার করব। আপাতত তোমাকে যেগুলো লাগে আমি সেগুলো তোমাকে দেখালাম। তো এই ভাব সম্পর্কে যদি তোমাকে আরো ডিটেইল কোনো ক্লাস তোমার দরকার হয় তাহলে তুমি আমাকে কমেন্টে জানিয়ে দিও। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। যদি ক্লাসটা তোমার কোনো উপকারে লাগে তাহলে তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও, এবং যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে নোটিফিকেশনটা তুমি খুব সহজে পেতে পারো। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে সামনে একটা নতুন ভিডিও নিয়ে।